হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন্টরস লার্নিং। চলে এসেছি আমরা বায়োলজির সেকেন্ড ক্লাস নিয়ে আপনাদের জন্য। এই ক্লাসে মেইনলি আমরা চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত ডিসকাশনস করব এবং তোমাদের গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। আমরা দেখি ক্লাসে সবাই জয়েন করার জন্য একটু ওয়েট করি। আমরা দেখি ক্লাসে সবাই জয়েন করার জন্য একটু ওয়েট। আচ্ছা, আমরা আজকে চারটা চ্যাপ্টারস নিয়ে ডিসকাস করব। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5। দেন হইতেছে আমাদের নেক্সট চ্যাপ্টার ট্রান্সপোর্ট ইন অর্গানিজমস, চ্যাপ্টার 7 এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অ্যান্ড লাস্ট চ্যাপ্টার হচ্ছে রেনাল সিস্টেম। ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা স্টার্ট করে ফেলি। দেন হচ্ছে চ্যাপ্টার 5 ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন, যেটা হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাকের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালোই ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশন ফেজের জন্য। ফার্স্ট এই চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্টস, মিনারেলস এন্ড নিউট্রিশন। প্ল্যান্টসের যে নিউট্রিশনটা আছে, প্ল্যান্টসরা তো মেইনলি হইতেছে মাটি থেকে হইতেছে বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে। সেই মিনারেল সল্টস গুলো কিভাবে শোষণ করে নেয় বা নিজেদের নিউট্রিশনের জন্য ইউজ করে, সেটা নিয়ে ডিসকাস করা হবে। তো শুরুতেই হইতেছে প্ল্যান্টসরা হইতেছে দুই ধরনের নিউট্রিশনস নেয় মেইনলি, সয়েল বা ওয়াটার থেকে। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর আরেকটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। সো ম্যাক্রো যেহেতু নাম, ম্যাক্রো মানে আমরা জানি ম্যাক্রো মানে হচ্ছে বড়, এর জন্য এখানে নাম্বারও বেশি। এভাবে তোমরা মনে রাখতে পারো যে 9 ইন নাম্বার। মেইনলি 9টা ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে আর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে টোটাল 7টা। এখন তোমাদের এমসিকিউতে ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো নিয়ে আসতে পারে, যেগুলো কি কি: নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এন্ড সালফার। হ্যাঁ, তো এইটা মনে রাখার জন্য একটা ছন্দ আমরা ইউজ করি, সেটা হচ্ছে NMG কে ক্যাফে। এই ছন্দটা ইউজ করে তোমাদের এটা মনে রাখা আরো ইজিয়ার হবে, যারা আমরা নেমোনিক্স এর সাহায্যে মনে রাখার চেষ্টা করি। এন ফর হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেন হচ্ছে সিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এন্ড সালফার। সো এগুলো আমরা মনে রাখা ট্রাই করবো আমাদের এক্সামের জন্য। নেক্সট আসি মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস 7টা আছে: জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কপার এন্ড ক্লোরিন এন্ড আয়রন। এগুলোর নামগুলো আমরা মেমোরাইজ করে ফেলবো। এগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর ডেফিসিয়েন্সির জন্য মেইনলি যে প্ল্যান্টসের কি কি সমস্যা হইতে পারে। যেরকম হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সিতে কি হয়, প্ল্যান্টসের যে খাদ্য তৈরি করার যে অর্গানটা আছে, প্লাস্টিডের মধ্যে আছে ক্লোরোফিল। সেই ক্লোরোফিলটা হইতেছে ঠিক মতো তৈরি হইতে পারে না, তাই নাইট্রোজেনের অভাবে হচ্ছে প্ল্যান্টসের মধ্যে ক্লোরোসিস দেখা যায়। এগুলো আমরা ছবির সাহায্যে পড়বো, তাহলে হইতেছে আমাদের জন্য ইজি হবে মনে রাখার জন্য। যেরকম নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, তখন হচ্ছে পাতার রংটা হচ্ছে ইয়েলোইশ হয়ে যায়। একইভাবে ফসফরাস যদি না থাকে, তখন হইতেছে পাতাগুলো ঝরে পড়ে, শেডিং অফ লিভস হয়, এন্ড হইতেছে কালারটা কি হয়ে যায়, পার্পলিশ হয়ে যায়। এই যে ছবির মধ্যেই দেখা যাচ্ছে। এগুলো তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আসতে পারে। পটাশিয়ামের জন্য হইতেছে মেইনলি ক্লোরোসিস দেখা যায়। তারপর ক্যালসিয়ামের অভাবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনস গুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, বোরন এসবগুলোতেই মেইনলি হইতেছে আমাদের যে সালফারের ক্ষেত্রে যেরকম ক্লোরোসিসও হইতে পারে, রেডিশনেসও হইতে পারে, অথবা পার্পলিশ স্পটসও আসতে পারে। তো মেইনলি হইতেছে যে কালার কোনটার অভাবে কি কালার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমরা মেমোরাইজ করব। দেন নেক্সট টপিক হচ্ছে যে অ্যানিমেলের মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন। অ্যানিমেলের মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন আমরা হইতেছে বোথ প্ল্যান্ট আর অ্যানিমেল সোর্স, দুই জায়গা থেকে হচ্ছে আমরা খাদ্য নিয়ে থাকি। তো মেইনলি আমরা কি কি খাবার খাই এটা আমরা জানি যে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটস এন্ড অয়েলস। ঠিক আছে, এগুলো হইতেছে ক্যালোরি দেয় আমাদের, বা হইতেছে আমাদের যে খাবার থেকে যে শক্তিটা আমরা পাই, এগুলো হচ্ছে মেইনলি এই 3টা ফুড থেকে আমরা পাই। দেন হচ্ছে আরো কিছু অ্যাডিশনাল জিনিসপত্র লাগে যাতে হইতেছে আমাদের বডি ঠিক মতো ফাংশনস করে। সেগুলো হচ্ছে ভিটামিনস, মিনারেলস, ওয়াটার আর হচ্ছে রাফেজ। দেন হচ্ছে এগুলো থেকে যেরকম ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটে কি কি আছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড।
মনোস্যাকারাইড হচ্ছে একদম বেসিক ফরমেশন কার্বোহাইড্রেটের, যে একটা মলিকিউল দিয়ে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। তার চেয়ে একটু বড় ফর্ম হচ্ছে ডাইস্যাকারাইড, যেখানে দুইটা মলিকিউল, আর পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলা মলিকিউল বা অণু মিলে তোমার কার্বোহাইড্রেট তৈরি করতেছে। এগুলোর এক্সাম্পল আর সোর্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যেরকম আমাদের মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, আর সেটার সোর্স হচ্ছে হানি আর ফ্রুট জুস। তো সুক্রোজ আর ল্যাকটোজ আমরা জানি যে মিল্কের মধ্যে ল্যাকটোজ থাকে, আর সুক্রোজ হচ্ছে সুগার। দেন যে পলিস্যাকারাইডটা, আমরা যে কার্বোহাইড্রেট চিনি সেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। এই ক্ষেত্রে কার্বোহাইড্রেট আর গ্লাইকোজেনের সোর্স হচ্ছে রাইস, আটা, পটেটো, গ্রিন ভেজিটেবলস, এগুলো। আর ইন জেনারেল আমাদের একটা ব্যালেন্স ডায়েটের জন্য বা হইতেছে প্রপার নিউট্রিশনের জন্য একটা ফুড পিরামিড দেওয়া থাকে, যেখানে সবার নিচের স্তরে দেখো কার্বোহাইড্রেট। তার মানে কি, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে। তারপর আছে হচ্ছে শাকসবজি, ভিটামিনস এন্ড মিনারেলস, ফল মূল শাকসবজি। আমাদের সবারই বাসায় বলা হয় যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোর জন্য হইতেছে আমাদের বডি ঠিক মতো ফাংশন করে। তারপর হচ্ছে প্রোটিন হচ্ছে আমাদের মাসেল বিল্ড আপে সাহায্য করে, এবং সবার কম হচ্ছে ফ্যাটস, কারণ ফ্যাটসের ক্যালোরিক ভ্যালু বেশি, এবং এগুলো হইতেছে বিভিন্ন এক্সেস লেভেলের ফ্যাটস আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। আমাদের ক্লাস অলরেডি 6 জন আছে, তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কইরো, সেগুলো আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আমরা কার্বোহাইড্রেটস পড়েছি, এখন আমরা হচ্ছে ফ্যাটস চলে আসি, ভিটামিনসে চলে আসি। ভিটামিনস কি কি আছে? দুই ধরনের ভিটামিন আছে, এটা তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে তোমার ওয়াটার সলিউবল ভিটামিনস। ওকে, ভিটামিনস, ফ্যাট সলিউবল ভিটামিনস এর মধ্যে হচ্ছে ADEK, এডেক। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটা ফ্যাট সলিউবল ভিটামিন নয়? অ্যান্সার কি হবে? ভিটামিন বি বা সি, ঠিক আছে। ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল, মানে হচ্ছে এটা পানিতে সলিউবল, ঠিক আছে। তো ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এটা খুবই ইম্পর্টেন্ট, এটার সোর্স আমাদের মাস্ট মনে রাখতে হবে, কারণ হচ্ছে ভিটামিন এর অভাবে, মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা এটার অভাব অনেক কমন একটা প্রবলেম আমাদের দেশে। এটার কারণে হচ্ছে রাতকানা রোগটা, রাতে কম দেখার যে রোগটা, সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। তাই আমাদের এক্সামের জন্য এটার সোর্স গুলো জানা ইম্পর্টেন্ট। মিল্ক আছে, বাটার আছে, ফ্যাট, এগস, তারপর ইম্পর্টেন্ট যেগুলো আনকমন, ক্যারটস, তারপরে এই যে এখন আমের সিজন, ম্যাঙ্গো, এগুলো কিন্তু ভিটামিন এর ভালো সোর্স। তো তোমরা এগুলো মেমোরাইজ করে ফেলো। দেন ভিটামিন ডি, ই এন্ড কে, এগুলোর সোর্সেসও আমরা পড়ে ফেলবো। ভিটামিন ডি হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা সূর্য থেকে হইতেছে সানলাইটের মাধ্যমে ভিটামিন ডি গুলো ইউটিলাইজ করে আমাদের বডি। রিসেন্টলি করোনার সময় যে লকডাউন ছিল, ওইটার কারণে দেখা গেছে যে আমরা প্রপার সূর্যের আলো পাই নাই। এটার জন্য অনেকেরই এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তাই ভিটামিন ডি এর সোর্স গুলো ইম্পর্টেন্ট আমাদের। ওয়াটার সলিউবলের মধ্যে আছে ভিটামিন বি এন্ড সি। ভিটামিন বি এর মধ্যে আছে অনেক কিছুই, ইস্ট, রাইস, রেড আটা, পিজ, তারপর কলিফ্লাওয়ার, এসবই হচ্ছে ভিটামিন বি এর সোর্স। আর ভিটামিন সি এর সোর্স মেনলি হইতেছে আমাদের বিভিন্ন তোমার লেবু, পেয়ারা, গুয়াভা, পোমেলো, স্টার ফ্রুট, অরেঞ্জ, এই টাইপের ফুডস গুলো হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, আমাদের একজন কোয়েশ্চেন করেছে ক্লাস কয়টা পর্যন্ত। এটা মেইনলি হইতেছে গাইডলাইন বেস ক্লাস, এন্ড ক্লাসটা হচ্ছে 1 আওয়ার ইউজুয়ালি আমরা এক্সটেন্ড করি। এন্ড দেন হচ্ছে টপিক 3, যেটা হইতেছে ভিটামিন ডেফিসিয়েন্সিতে কি কি সমস্যা হয়। অলরেডি একটু ডিসকাস করে ফেলেছি। যেরকম হচ্ছে আমাদের গয়টার, এটা হইতেছে আমাদের গয়টার মেইনলি হইতেছে তোমার আয়োডিন ডেফিসিয়েন্সিতে, ঠিক আছে। এটা ভিটামিন না, এটা একটা মিনারেল। আয়োডিনের ডেফিসিয়েন্সিতে হইতেছে গয়টার হয়। দেখা যায় যারা হইতেছে লবণের অ্যাক্সেস যারা কম, সমুদ্র থেকে যারা অনেক দূরে থাকে, তাদের হইতেছে গয়টার বেশি হয়, ঠিক আছে। গয়টারটা হইতেছে যখন হইতেছে তোমার লবণের অভাব থাকলে তোমার হইতেছে এই আয়োডিনটা মেনলি হইতেছে আমাদের একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে আমাদের গলাতে, উইটার ঠিক মতো ফাংশন করার জন্য হইতেছে আয়োডিন ইম্পর্টেন্ট। তো যেসব অঞ্চলে আয়োডিনের অভাব আছে বা যারা লবণ কম খায়, তাদের ক্ষেত্রে হইতেছে গয়টার হওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। দেন নাইট ব্লাইন্ডনেস হচ্ছে ভিটামিন এর অভাবে হয়, ঠিক আছে, রাতে যারা কম দেখি, কারণ হইতেছে আমাদের চোখে একটা রড সেল নামে একটা জিনিস আছে। তো ভিটামিন এ যদি আমরা কম খাই, তাহলে হইতেছে ওই রড সেলটা ঠিক মতো ফাংশন করতে পারে না, ফলে হচ্ছে আমাদের যে নাইট ব্লাইন্ডনেস হয়। রিকেটস হইতেছে তোমার ভিটামিন ডি এর অভাবে হয়। রিকেটস, তারপর হইতেছে অস্টিওপোরোসিস, যে হাড্ডি রিলেটেড যেসব সমস্যা, সেগুলো হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। তাই ভিটামিন ডি আর ক্যালসিয়াম মেনলি, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের বোনস গ্রোথের জন্য, ঠিক আছে। আর অ্যানেমিয়া হইতেছে ইন জেনারেল তোমার হইতেছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হইতে পারে, আয়রন, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, আর হচ্ছে ভিটামিন বি 12।
তো এটা এমসিকিউতে আসতে পারে যে কোন জিনিসটা আয়রন, কোন জিনিসটা অ্যানিমিয়া করে না। আয়রন, ফলিক অ্যাসিড আর B12 এই তিনটা জিনিসের উপর হইতেছে অ্যানিমিয়া ডিপেন্ডেন্ট, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে এনার্জি ইন ফুড ইনগ্রেডিয়েন্টস। আমরা যে খাচ্ছি এই খাবারগুলো থেকে তো আমরা হচ্ছে এনার্জি পাওয়ার জন্যই মেনলি খাচ্ছি, ঠিক আছে। তো এক ফুডের যে পরিমাপটা, যেরকম লেন্থ মাপার জন্য আমরা কি করি, যে মিটার কে ইউজ করি, এরকম ফুডের ক্ষেত্রে হইতেছে এই পরিমাপটা হচ্ছে কি ক্যালোরি, হ্যাঁ। আর আমরা অলরেডি এই ফিজিক্সে তো তোমরা পড়ছোই যে এনার্জি আমরা মাপি জুল দিয়ে, হ্যাঁ। তো ঠিক আছে, এটার জন্য হইতেছে ফুডের হইতেছে আমরা ক্যালোরি হিসাব করি, আর ক্যালোরি থেকে হচ্ছে আমরা এভাবে জুল পেতে পারি। 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.2 কিলো জুল। এভাবে আমরা বের করতে পারি যে কোন খাবার থেকে আমরা কতটুকু এনার্জি পাচ্ছি। এইভাবে আমরা আমাদের ডায়েট প্ল্যান করতে পারি। তারপর আছে হইতেছে যে তোমার আমাদের বডিতে, শরীরে কতটুকু এনার্জি লাগবে, এটার জন্য আমাদের কি টেস্ট আছে, বেসাল মেটাবলিক রেট, হ্যাঁ। বেসাল মেটাবলিক রেট থেকে হইতেছে তুমি বের করতে পারো যে তোমার হইতেছে কতটুকু এনার্জি লাগবে তোমার ঠিক মতো চলার জন্য, তোমার কতটুকু এনার্জি খরচ হয়, আর সেই এনার্জিটা তুমি তোমার ফুড থেকে নিতে পারবা। তাছাড়া আছে হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিমাপ ব্যবস্থা যেগুলোর মাধ্যমে আমরা বের করতে পারি যে আমি কি ঠিক মতো নিউট্রিশন নিচ্ছি, বা আমি কি এনাফ এনার্জি পাচ্ছি আমার ফুড থেকে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বিএমআই ভ্যালুগুলা, ঠিক আছে। বিএমআই নর্মাল ভ্যালু যেটা, সেটা হইতেছে কত, তোমার 18.5 থেকে 24.9। এটা এমসিকিউতে আসতে পারে বা শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। তো যারা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে তাদের বিএমআই হইতেছে আইডিয়াল। এর চেয়ে নিচে যারা যায় ওদেরকে আমরা কি বলি, আন্ডারওয়েট। তাহলে যারা একটু পাতলা আমরা, তাদের বিএমআই পরিমাপ করলে আমরা কি দেখবো, সেটা হচ্ছে তোমার 18.5 এর কম। তারপর অনেকে আছে যে ওভারওয়েট, তো ওভারওয়েট থাকলে হইতেছে বিএমআই 25 থেকে 29.9 থাকে। আর একদম বেশি ওবিস যাদের বলে, হ্যাঁ, এক্সেস ওয়েট যাদের, তাদের ক্ষেত্রে হচ্ছে বিএমআই লেভেল হচ্ছে 30-এরও বেশি হয়, ঠিক আছে। এসব ক্ষেত্রে হইতেছে তোমার হাইপার টেনশন, ডায়াবেটিস, এরকম অনেক ভয়ঙ্কর রোগের চান্স বেড়ে যায়। এর জন্য আমরা হচ্ছে সবসময় আমাদের বিএমআই 18.5 থেকে 24.9 পর্যন্ত রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এবার এটাও ইম্পর্টেন্ট যে কোন খাবার থেকে আমরা কতটুকু শক্তি পাই বা কোন খাবার থেকে কতটুকু ক্যালোরি পাই। কার্বোহাইড্রেট থেকে হচ্ছে 4 ক্যালোরি, প্রোটিন থেকেও 4, ফ্যাট দেখছো, ফ্যাট হইতেছে অনেক বেশি এনার্জি দেয় আমাদের, 9 ক্যালোরিজ দেয় প্রতি গ্রাম ফ্যাটে। বাট তাই আমাদের ফ্যাট একটু অল্প করেই খাবার উচিত। এখন আসি যে আমরা যে ফুড ইনটেক করলাম, নিউট্রিশনটা, হ্যাঁ, ফুডটা নেওয়ার পর ইনগ্রেডিয়েন্টস গুলো তো আমাদের পরিপাক করতে হবে। যে বড় অবস্থায় যে আমরা খাবারগুলো খাচ্ছি এগুলোকে একদম মাইক্রো লেভেলে নিতে হবে, তারপর হচ্ছে আমাদের শরীরে যাতে হইতেছে ব্লাডে যাইতে পারে তোমার নিউট্রিয়েন্ট হিসেবে, ওই লেভেলে নিতে হবে। ওইটার জন্যই হচ্ছে ডাইজেশন আসে, ঠিক আছে। তো আমাদের যে এলিমেন্টারি ক্যানেল আছে, মানে ডাইজেস্টিভ সিস্টেম টোটালটা, এর মধ্যে ফার্স্টে কি আমরা হচ্ছে মাউথের সাহায্যে হচ্ছে খাদ্য গ্রহণ করতেছি। তারপর মাউথের ভিতরে একটা গহ্বর থাকে যে বাকাল ক্যাভিটি, সেটার মধ্যে দিয়ে খাবারটা হইতেছে আরো ভেতরে যায় আমাদের শরীরে, দেন হচ্ছে গলবিল বা ফ্যারিংসে যায়, তারপর হচ্ছে ইসোফেগাস বা খাদ্যনালীতে আসে। খাদ্যনালী থেকে আলটিমেটলি খাবারটা হচ্ছে রান ডাউন করে আমাদের পেটে চলে আসে, ঠিক আছে। স্টমাকে আসে, দেন হচ্ছে আমাদের নাড়িভুঁড়ি বা হচ্ছে অন্ত্রের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি অন্ত্র থেকেই খাবারটা হচ্ছে রক্তে ছড়িয়ে পড়ে। যে খাবার থেকে যে নিউট্রিশনটা আমরা পাইছি সেটা হচ্ছে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। তারপর যে পুরো খাবারটা ছড়ানোর পরও হইতেছে কিছু জিনিস বাকি থাকে যেগুলো হচ্ছে আমাদের শরীরের প্রয়োজন নাই, সেগুলো হচ্ছে আমরা ত্যাগ করে ফেলি এনাসের মাধ্যমে, ঠিক আছে। ওই পায়ু ছিদ্রের মাধ্যমে আমরা হচ্ছে ওইগুলা ত্যাগ করে ফেলি। এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেরকম ইসোফেগাসের লেন্থটা তোমাদের বইয়ে দেওয়া নাই, হাই এইচএসসি লেভেল আছে, বাট তাও এটা এসে পড়তে পারে যে এটা লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা আরো যাই। এখন যে আমাদের পরিপাকটা হয়, হ্যাঁ, পরিপাকের জন্য আমাদের কিছু এনজাইমস দরকার, কিছু হরমোনস দরকার, ঠিক আছে। এসব রসীয় পদার্থ কোত্থেকে আসে, এগুলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে আসে, ঠিক আছে। যেরকম আমাদের যে লালার রস যেটা আছে, এটা কিন্তু আমাদের পরিপাকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমাদের কি থাকে, যে স্যালাইভারি গ্ল্যান্ডস, আমাদের মুখের আশেপাশে থাকে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস মেইনলি আছে হচ্ছে 5 ধরনের, তোমার স্যালাইভারি গ্ল্যান্ডস আছে, দেন হচ্ছে লিভার আছে, লিভার বা যকৃৎ থেকে গ্ল্যান্ডস, তোমার যকৃতের গ্ল্যান্ডস গুলো হেল্প করে পরিপাকে। দেন প্যানক্রিয়াস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বলতে স্টমাকের গ্ল্যান্ডস, আর হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস, ঠিক আছে। তো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড গুলা কি, তোমার এটা হচ্ছে 3 জোড়া বা টোটাল 6টা থাকে। এগুলো থেকে স্যালাইভা সিক্রেট হয়, মুখের মধ্যেই স্যালাইভা সিক্রেট হয় বা লালার রস যেটাকে বলে। এটার মাধ্যমে হচ্ছে খাবারটা আরো পিচ্ছিল হয়ে যায়, ফলে হইতেছে আমাদের আরো ইজিলি হইতেছে আমাদের ইসোফেগাস খাদ্যনালী হয়ে স্টমাকে যেতে পারে খাবারটা। আর কিছু পরিমাণ তোমার হইতেছে খাবারটাকে ছোট করার জন্য হেল্প করে।
তারপর এটার মধ্যে মেইনলি এক ধরনেরই এনজাইম থাকে যাকে আমরা বলি টায়ালিন। হ্যাঁ, টায়ালিনের সাহায্যে আমাদের কার্বোহাইড্রেটটাকে হইতেছে একটু ভেঙে একটু ছোট করার চেষ্টা করা হয়। তাহলে আমরা দেখতে পারতেছি যে স্যালাইভারি গ্ল্যান্ডে খালি কার্বোহাইড্রেটের জন্যই এনজাইম আছে। তারপর চলে আসে আমাদের লিভার, যেটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। এটাকে আবার অর্গানিক ল্যাবরেটরি বলা হয়, কারণ হইতেছে তোমার কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো, প্রোটিন বলো, সবগুলো এসে আলটিমেটলি লিভারে আসে। লিভার থেকে এরা হইতেছে আরো ছোট নিউট্রিয়েন্ট লেভেলে কনভার্ট করা হয়। তারপর হইতেছে যখন যেখানে লাগে লিভার থেকেই তোমার এগুলোকে পাস অন করা হয়। লিভারের ব্যাপারে আরেকটা জিনিস যেটা তোমাদের জানতে হবে, যে লিভারে হইতেছে তোমার চারটা লোব থাকে। চারটা লোবের মধ্যে হচ্ছে ডান লোবটা, রাইট লোবটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। আর লিভার কি প্রডিউস করে, তোমার বাইল তৈরি করে, ঠিক আছে। বাইলটা হইতেছে খুবই ইম্পর্টেন্ট। বাইলটা হইতেছে তোমার যে ফুডটা আসে, ফুডটাকে হইতেছে যখন ইন্টেস্টাইনে আমাদের ফুডটা যায় বা অন্ত্রনালীতে ফুডটা যায়, ফুডটাকে যাতে একটু অ্যালকালাইন করা হয়। তারপর হইতেছে যে তোমার আমাদের যে চর্বিগুলো আছে, ফ্যাটস গুলোকে যাতে ইজিলি ছোট ছোট কম্পাউন্ডসে তৈরি করা হয়, ফ্যাটস ভাঙতে, ফ্যাট ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালকালাইন মিডিয়া আনতে, ক্ষারীয় একটা মিডিয়া আনতে সাহায্য করে। এটা আমরা পরে আরো ডিসকাস করব। দেন হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে একটা মিক্সড গ্ল্যান্ড বলা হয়েছে, কারণ এটা হচ্ছে হরমোন আর এনজাইম দুইটা জিনিসই সিক্রেট করে। দেন স্টমাকের মধ্যে গ্যাস্ট্রিক জুস থাকে, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে হইতেছে কি থাকে, ট্রিপসিন, লাইপেজ আর হচ্ছে অ্যামাইলেজ। হ্যাঁ, ট্রিপসিন হচ্ছে আমাদের প্রোটিন ভাঙতে সাহায্য করে, লাইপেজ হইতেছে তোমার ফ্যাটস ভাঙতে সাহায্য করে, আর অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। কোনটা কি ভাঙতে সাহায্য করে এগুলো আমরা মনে রাখার ট্রাই করব। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডেও হইতেছে এরকম তোমার জুস আছে, ইন্টেস্টিনাল জুস আছে, যেগুলো হচ্ছে ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, আমরা যে টিথ পড়ছিলাম, মাউথের মধ্যে টিথ আছে। টিথের তোমার চার ধরনের দাঁত আছে আমাদের, যে ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। মোলারের মধ্যে হইতেছে যে আমাদের আক্কেল দাঁত বা উইজডম টিথটা আছে। এখন হচ্ছে মনে রাখতে হবে যে বাচ্চাকালে হইতেছে তোমার টোটাল 20টা দাঁত থাকে। তারপর হচ্ছে আমাদের আবার এগুলোকে দুধ দাঁতও বলে, এগুলো পড়ে যায়, পরে যখন আবার নতুন করে দাঁত হয় অ্যাডাল্টের মধ্যে আলটিমেটলি 28 থেকে 32টা দাঁত থাকে। এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার ক্লাস বায়োলজি। এর আগে আমরা ফার্স্ট ক্লাসে ফার্স্ট 4টা চ্যাপ্টার কভার করেছি, আজকে নেক্সট 4টা করতেছি। দেন হচ্ছে আরেকটা ক্লাস হবে, এখানে হচ্ছে আমরা রেস্ট অফ দ্য চ্যাপ্টার্স কভার করার ট্রাই করব। এখন আসো যে আমরা ডাইজেশনটা হচ্ছে, এই ডাইজেশন পার্টটা নিয়েই সবচেয়ে বেশি এই চ্যাপ্টারে ফোকাস দিবা, এখান থেকেই তোমার সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স আসবে। ডাইজেশন হইতেছে তোমার দুই ভাবে হয়, একটা হচ্ছে মেকানিক্যাল যান্ত্রিক প্রসেসে, আর একটা হইতেছে তোমার কেমিক্যাল প্রসেসে। হ্যাঁ, তো তোমরা কমেন্টসে বলতে পারো যে মেকানিক্যাল প্রসেসটা কোথায় হবে, যেখানে হইতেছে আমরা খাবারটা খেয়ে খাবারটাকে চাবায় যে ছোট করি, এটা কোথায় হয়। এটা মেনলি কোথায় হবে, আমাদের মাউথেই হবে। মুখের মধ্যেই আমরা হচ্ছে খাবার মেকানিক্যাল মানে যান্ত্রিক শক্তি অ্যাপ্লাই করে চাবিয়ে চাবিয়ে খাবারটাকে হইতেছে আমরা ছোট করি। দেন হইতেছে আলটিমেটলি খাবারটা ছোট হয়ে তোমার হইতেছে স্টমাকে চলে যায়। স্টমাকে খাবারে তখন হইতেছে স্যালাইভা অলরেডি মিক্স থাকে, আমাদের যে লালা মিক্সড হয়ে খাবারটা ছোট হয়ে আমাদের স্টমাকে যায়। স্টমাকে গিয়ে হইতেছে কিছু পরিমাণ ডাইজেশন হয়, ঠিক আছে। যেরকম হইতেছে তোমার স্টমাকে একটা এনজাইম থাকে পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা হইতেছে তোমার HCl অ্যাসিডের মাধ্যমে পেপসিনে কনভার্ট করা হয়। হ্যাঁ, স্টমাকের মধ্যে পেপসিনোজেন থাকে আর HCl থাকে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এর মাধ্যমে আমরা কি পাই, পেপসিন পাই। এই পেপসিনটা কি করে, তোমার যে আমিষ আছে প্রোটিন ভাঙতে সাহায্য করে, প্রোটিন থেকে পলিপেপটাইড তৈরি করে, ঠিক আছে। এই পলিপেপটাইড থেকে আবার তোমার অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত যাবে হইতেছে কোথায়, ইন্টেস্টাইনে। তো স্টমাকে মেনলি কি ডাইজেশন হয়, প্রোটিন ডাইজেশন হয়। এই প্রোটিনটাকে কে ডাইজেস্ট করে, পেপসিন ডাইজেস্ট করে পলিপেপটাইড তৈরি করে। দেন হইতেছে ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। যে স্মল ইন্টেস্টাইনে হচ্ছে আমাদের ফ্যাটস আর তারপর পলিপেপটাইড আর স্টার্চ বা হইতেছে কি কার্বোহাইড্রেট, সবগুলাই হইতেছে ডাইজেশন হয়। তো কোনটা কোন এনজাইম করে, যে ফ্যাটস ডাইজেশনের জন্য মেইনলি কাজ করে লাইপেজ, পলিপেপটাইডের জন্য কাজ করে হইতেছে তোমার ট্রিপসিন টাইপ এনজাইম, আর স্টার্চের জন্য হচ্ছে অ্যামাইলেজ, তোমার স্টার্চটাকে গ্লুকোজে কনভার্ট করে। তো স্মল ইন্টেস্টাইনে মেইনলি আমাদের যে মেইন যে নিউট্রিয়েন্ট আমরা চাইতাম ওইটা আমরা পেয়ে যাই। তারপর ওইখানে যে কৈশিক নালিকা থাকে ওইটার মাধ্যমে ওইটা রক্তে ছড়ায় পড়ে নিউট্রিয়েন্টস গুলো। বাকি যা থাকে তা হইতেছে আমাদের বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে চলে যায়, পরে হইতেছে আলটিমেটলি অ্যানাস দিয়ে তোমার হইতেছে ত্যাগ হয়ে যায় বা এক্সক্রিটেড হয়ে যায়।
এখন হচ্ছে যে তোমার ইন্টেস্টিনাল ডিসঅর্ডার বা হইতেছে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের কি কি রোগ আছে। একটা হইতেছে বদহজম, যেটা বলে ডিসপেপসিয়া। বদহজম আমরা জানি যে অনেক কারণেই হইতে পারে, ফুড পয়জনিং যেরকম অনেক কারণে হয়, বিভিন্ন কারণেই তোমার বদহজম খাবার হইতে পারে, তখন হইতেছে তোমার ডিসপেপসিয়া হয়। তবে ডিসেন্ট্রি কি, এটা হইতেছে আমরা ডায়রিয়া কি এটা চিনি, যে ডায়রিয়া হইতেছে যখন হইতেছে লুজ মোশন হয়ে যায়। তো এই ডায়রিয়া আর ডিসেন্ট্রি কাছাকাছি। ডিসেন্ট্রির সময় হইতেছে আমাদের যে এক্সক্রিটরি সাবস্টেন্স ওইটার সাথে হইতেছে ব্লাডও বের হয়। তারপর ডায়রিয়ার ক্ষেত্রে মনে রাখবা যে ডায়রিয়ার মেইনলি হচ্ছে রোটা ভাইরাসটার জন্য হয়, এটা এমসিকিউতে আসতে পারে। দেন হইতেছে আমাদের কনস্টিপেশন থাকতে পারে, গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার। এটা হইতেছে স্টমাকে হইতেছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা যখন বেশি সিক্রেট হয় তখন হচ্ছে আমাদের স্টমাকে আলসার তৈরি হয়। তারপর অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে, ওয়ার্ম রিলেটেড ডিজিজ হইতে পারে। আর ডিসেন্ট্রি তোমাদের বইতে লেখা আছে যে এটা হইতেছে কি তোমার এন্টামিবা হিস্টোলিকা আর হচ্ছে শিগেলা, এই দুইটার কারণে, এই ব্যাকটেরিয়া আর প্যারাসাইটের কারণে মেইনলি হচ্ছে ডিসেন্টারি হয়। তো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হইতেছে আমরা কোয়েশ্চেন্স আসি। তোমরা কমেন্ট বক্সে কোয়েশ্চেন্স গুলো আনসার দেওয়ার চেষ্টা করো, দেখি কে কতটুকু পারো। ফার্স্টে হচ্ছে কি, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস শেডিং অফ লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন প্ল্যান্টস। ঠিক আছে, যে ঝরে পড়ে, যে এটা মেইনলি কিসের কারণে হয়, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম। তোমার কমেন্টসে অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার লিখে। দেন উইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, এটাও আমরা একটু আগেই পড়ছি। তারপর হচ্ছে তোমার উইচ এনজাইম ইজ ইনভলভ ইন স্টার্চ বা হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করার ডাইজেশনে কি কোন এনজাইমটা লাগে, টায়ালিন লাগে, পেপসিন নাকি লাইপেজ। তারপর এটা খুব ইম্পর্টেন্ট, একটু আগে আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ছি যে হোয়াট কনভার্টস ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইনটু অ্যাক্টিভ পেপসিন। এটা তোমার হচ্ছে ওই যে আমাদের স্টমাকে হয়ে থাকে, স্টমাকে কিসের মাধ্যমে তোমার ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করা হয়। এরপর হইতেছে তোমার যেরকম আমরা এটা পড়তে পারি যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ডাইস্যাকারাইডস। ডাইস্যাকারাইডসে কি সোর্স থাকতে পারে, ডাইস্যাকারাইডস হচ্ছে যখন দুইটা অণু মিলে কার্বোহাইড্রেট তৈরি করে। আচ্ছা, একজন HCl অ্যান্সার দিছে, HClটা হচ্ছে 3 নম্বরের 5 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আমরা হইতেছে ফার্স্ট থেকে যাই যে দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস শেডিং অফ লিভস, পাতা ঝরে পড়বে হচ্ছে ফসফরাসের অভাবে। দেন সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড আমাদের বডিতে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই লিভার, লিভার খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অর্গানিক ল্যাবরেটরিও বলা হয়। তারপর হচ্ছে হুইচ এনজাইম ইজ ইনভলভড ইন স্টার্চ ডাইজেশন, এটা কি হবে, এটা হবে হচ্ছে টায়ালিন। তো রেশিও অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, প্রোটিন হইতেছে আমাদের বডিতে মাসেল থেকে শুরু করে সবকিছু তৈরিতে সাহায্য করে, স্বাভাবিকভাবে প্রোটিন বেশি। আর ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মোটামুটি সেম লেভেলে রেখে আমরা 4:1:1 করবো। তারপর হোয়াট কনভার্টস ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইনটু অ্যাক্টিভ পেপসিন, এটা একটু আগে আমরা ডিসকাস করেছি। আচ্ছা, একটু আগে আমরা ডিসকাস করেছি, এটা হইতেছে তোমার কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো তোমরা মিলাই নিও, স্লাইড দেওয়া হবে, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদের সাথে ডিসকাস করে যাচ্ছি। চ্যাপ্টার 6, ট্রান্সপোর্ট ইন অর্গানিজমস বা হচ্ছে জীবে পরিবহন। ঠিক আছে, পরিবহনটা কিন্তু অ্যানিমেলসদের ক্ষেত্রে এক ধরনের হবে আর প্ল্যান্টসদের ক্ষেত্রে এক ধরনের হবে। স্বাভাবিকভাবে আমরা আগে হচ্ছে প্ল্যান্টস দিয়ে স্টার্ট করব। প্ল্যান্টসের ক্ষেত্রে তোমার যে ওদের খাদ্য পরিবহন হয়, আর একটা হইতেছে খাদ্য তৈরির জন্য ওদের পানি পরিবহন হয়। ঠিক আছে, যে প্ল্যান্টস এন্ড ওয়াটার রিলেশনশিপ, হ্যাঁ, ইমবাইবিশনের মাধ্যমে হইতেছে শোষণ করে নেয়, তোমার হইতেছে অ্যাবজর্ব করে নেয় ওয়াটারটা। তো ডিফিউশন আমরা জানি ব্যাপন, যেটা তোমার হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে হইতেছে মলিকিউলস যখন ডিফিউজ হয়। অসমোসিস বা অভিস্রবণ হইতেছে তোমার হইতেছে পানির যে মুভমেন্টটা, তোমার হইতেছে হায়ার সলভেন্টের মুভমেন্ট, তোমার হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। অসমোসিস খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সেলুলার লেভেলে মেইনলি হইতেছে অসমোসিসের মাধ্যমেই তোমার সবকিছু হয়ে থাকে। কারণ হচ্ছে সেলে হইতেছে বা কোষে হইতেছে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, এবং অসমোসিসের ক্ষেত্রেই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে তোমার হচ্ছে যে ওয়াটার সলভেন্টের যে পরিবহন বা পরিবহন বা ট্রান্সপোর্ট সেটা হয়ে থাকে। এখন হচ্ছে যে মেইনলি প্ল্যান্টসরা যে ওয়াটার আর মিনারেল অ্যাবজর্ভ করে, ল্যান্ডের মধ্যে যে প্ল্যান্টস গুলো আছে তাদের ক্ষেত্রে এটা মেইনলি হয়ে থাকে কোথায়, তোমার রুটস এর মধ্যে বা মূলের মধ্যে হয়ে থাকে।
যেটা মনে রাখতে হবে, এটা মেইনলি দুইটা প্রসেসে তোমার, একটা হচ্ছে পানি অ্যাবজর্পশন হয়, আর একটা হইতেছে কি মিনারেলস অ্যাবজর্পশন হয়। পানি অ্যাবজর্পশনটা অসমোসিসের মাধ্যমেই হয়, আর পানি অ্যাবজর্পশনটা হইতেছে নর্মালি হয়ে থাকে, বাট হইতেছে মিনারেল অ্যাবজর্পশনের দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে হইতেছে তোমার ইমবাইবিশন আর অসমোসিসের মাধ্যমে হইতেছে রুটস গুলো বা মূলগুলো হচ্ছে পানি অ্যাবজর্ব করে তোমার হইতেছে রুটস থেকে আলটিমেটলি তোমার জাইলেমের মাধ্যমে পরিবহন, যে টিস্যুটা জাইলেমের মাধ্যমে পাতাতে নিয়ে যায়। কেন পাতাতে লিভসে নিয়ে যায়? লিভসে নিয়ে যায় কারণ হচ্ছে লিভস থেকেই হইতেছে তোমার খাদ্য তৈরি হয়, ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি হয়। তো প্যাসিভ প্রসেসটা আমি বললাম যে অসমোসিস আর ইমবাইবিশনের মাধ্যমে হয়, আর অ্যাক্টিভ যে প্রসেসটা সেটা হয় হচ্ছে তোমার এটিপি খরচ করে বা এনার্জি খরচ করে অ্যাক্টিভ প্রসেসটা হয়। এইটুকু জানলেই হবে। এখন আমরা চলে আসি একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ট্রান্সপিরেশন বা প্রসেদন। ট্রান্সপিরেশনকে হচ্ছে নেসেসারি ইভেলে বলা হয়। কেন বলা হয়? ট্রান্সপিরেশনের মাধ্যমে হইতেছে তোমার যে পাতাগুলো আছে বা মেনি লিভস আর স্টেম গুলা থেকে তোমার হইতেছে যে ওরা হচ্ছে পানি রিলিজ করে দেয় এনভায়রনমেন্টে, ঠিক আছে? তো এটা যখন এক্সেস হয় তখন হইতেছে আবার তোমার হচ্ছে প্ল্যান্টসরা মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারে, তাই এটাকে নেসেসারি ইভেল বলা হয়। তো প্রসেদন মেইনলি কিসের মাধ্যমে হয়? স্টোমাটা, কিউটিকলস আর লেন্টিকুলার টিস্যুর মাধ্যমে। তো হইতেছে স্টোমাটার মাধ্যমেই মেইনলি ট্রান্সপিরেশন হয়, 95% হচ্ছে স্টোমাটার মাধ্যমে। স্টোমাটা মেইনলি হচ্ছে পত্র, রন্ধ্র বা হইতেছে লিভস এর মধ্যে হইতেছে কিছু মিনি পোর্স থাকে, এই পোর্স গুলোর মাধ্যমেই হইতেছে যে পানিটা বের হয়ে যায়, বা হইতেছে ওরা কোনো গ্যাস অ্যাবজর্ব করলেও এই স্টোমাটার মাধ্যমেই হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি প্ল্যান্টস এর মধ্যে যে ট্রান্সপোর্টেশন আছে সেটা মোটামুটি আমরা কভার করেছি। এখন হচ্ছে ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন। ব্লাডকে এক ধরনের ভিশাস, স্লাইটলি অ্যালকালিন বা হচ্ছে সামান্য ক্ষারীয় লবণাক্ত ফ্লুইড, হ্যাঁ সল্টি ফ্লুইড। এই যে আমরা একটা ব্লাড ভেসেলের ছবি দেখতে পারতেছি বা রক্তবাহিকা। ব্লাড ভেসেলস এর মধ্যে আমরা ব্লাডে কি কি আছে দেখতে পারি, যে হইতেছে তোমার মেইন যে জিনিসটা সবচেয়ে বেশি যেটা আছে, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস। তারপর আছে হইতেছে তোমার শ্বেত শ্বেতকণিকা বা হইতেছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, আর হচ্ছে অনুচক্রিকা বা প্ল্যাটলেটস। অনুচক্রিকা সবচেয়ে ছোট। আর এখানে দেখছো এক ধরনের তোমার ফ্লুইড বা রসের মধ্যে আছে, এটাকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। দেখতেই পাচ্ছ যে রেড ব্লাড কর্পাসেলস সবচেয়ে বেশি, কারণ হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস এর মাধ্যমেই বা লোহিত রক্তকণিকার মাধ্যমেই হইতেছে আমাদের যে অক্সিজেন ট্রান্সপোর্টেশনটা আছে সেটা হচ্ছে রেড ব্লাড সেলস এর মাধ্যমে হয়। আর রক্তের মেইন কাজই হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এই দুইটার মধ্যে ট্রান্সপোর্টেশন করাটা হচ্ছে রক্তের কাজ। তারপর হোয়াইট ব্লাড সেলস আছে, তাদের মেইন কাজ হইতেছে তোমার শরীরে যে ইমিউনিটি, তোমার যে কোনো ভাইরাস বা যে কোনো জার্ম অ্যাটাক, যে কোনো ধরনের অ্যাটাক হলে আমাদের বডিতে যারা আমাদের বাঁচায় বা যারা আমাদের সোলজার, তারা হচ্ছে হোয়াইট ব্লাড সেলস। আর প্ল্যাটলেটস এর কাছে অনুচক্রিকা। রক্তের মধ্যে যদি তোমার কোনো ধরনের রক্ত জমাট বাঁধা, তারা হচ্ছে মেনলি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোনো কোনো ধরনের ইনজুরি রক্তে হইলে প্ল্যাটলেটস সেখানে ফাইব্রিন জারক তৈরি করে, যার মাধ্যমে হইতেছে রক্তের ইনজুরিটা মিনিমাইজ করা যায়। কম্পোনেন্টস অফ ব্লাড অলরেডি আমরা ডিসকাস করেছি। প্লাজমা হচ্ছে ব্লাডে কত? 55%। তো সবচেয়ে বেশি ব্লাডে কি থাকে? তোমার এই প্লাজমাটাই সবচেয়ে বেশি থাকে। প্লাজমার মধ্যে কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের মধ্যে কি আছে? অ্যালবিউমিন, গ্লোবিউলিন পাওয়া যায়। তাছাড়া গ্লুকোজ, রক্তের মধ্যে গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়। আর ফ্যাট মেনলি হচ্ছে স্মল ড্রপলেটস আকারে হয়। তাছাড়া মিনারেল সল্টস, ভিটামিনস, হরমোনস, অ্যান্টিবডিজ সবকিছু কিন্তু রক্তের মাধ্যমে দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাই রক্ত এত ইম্পর্টেন্ট। আর হিউম্যান ব্লাড সিস্টেমটা কিন্তু একটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। কেন? কারণ আমরা এটা হইতেছে রক্তবাহিকা বা ভেসেলের মাধ্যমে রক্তটা চারিদিকে ছড়ায় যায়। যেহেতু ভেসেলের মাধ্যমে বা বাহিকার মাধ্যমে, তাই এটাকে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বলে। রক্তকোষ কি কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসি তোমার হইতেছে ইউজুয়ালি আরবিসি হইতেছে 120 দিন একটা লোহিত রক্তকণিকার তোমার ভায়াবিলিটি বা জীবনকাল, ঠিক আছে? তাই হইতেছে 4 মাস পর পর ব্লাড ডোনেট করতে বলে, যাতে হইতেছে তোমার আর যে ব্লাড ডোনেশনের সময় যে রেড ব্লাড সেলস গুলো আমাদের চলে যায়, তারা যাতে আবার নতুন করে তৈরি হইতে পারে। তৈরি হয় কোথায়? বোন ম্যারো বা অস্থি মজ্জায়। তাছাড়া অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এরা হইতেছে নন নিউক্লিয়েটেড, মানে হচ্ছে রেড ব্লাড সেলসে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা হচ্ছে মেইনলি যাতে হচ্ছে রেড ব্লাড সেলস তাদের শেপ ধরে রাখতে পারে। আর নিউক্লিয়াস থাকলে হইতেছে প্রোটিন সিনথেসিস বা অন্য কাজে হইতেছে রেড ব্লাড সেলস তার অক্সিজেনটা ইউজ করে ফেলতো। তাই হচ্ছে এখানে কোনো নিউক্লিয়াস নেই, যাতে সে অক্সিজেনটা দেহের বিভিন্ন জায়গায় খালি ট্রান্সপোর্টই করতে পারে, নিজের জন্য যাতে ইউজ না করে। শেপটা হচ্ছে বাইকনকেভ ডিস্কের মতো।
আর অন এভারেজ হচ্ছে 5 মিলিয়ন রেড ব্লাড সেলস পার কিউবিক মিলিমিটার। তাছাড়া হোয়াইট ব্লাড সেলস আছে যেটা হচ্ছে 4 to 10,000, আর তার ভায়াবিলিটি হইতেছে 10 থেকে 15 দিন। হোয়াইট ব্লাড সেলস দুই ধরনের আছে, যারা দানাদার তারা হচ্ছে গ্র্যানুলোসাইটস, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। অ্যাগ্রানুলোসাইটস এর মধ্যে আছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর প্ল্যাটলেটস হচ্ছে নন নিউক্লিয়েটেড। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কোন রক্তকোষ হচ্ছে নিউক্লিয়েটেড বা নিউক্লিয়াস আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যে কোনোটা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট সবাই হচ্ছে নিউক্লিয়েটেড। আচ্ছা, ভিসাস মানে একজন কোয়েশ্চেন করেছে, ভিসাস হচ্ছে একটু সান্দ্রতা মেনটেন করে। হ্যাঁ, রক্তটা কিন্তু একদম তরল না, হ্যাঁ রক্তটা কিছুটা সান্দ্রতা মেনটেন করে, যেটার জন্য হচ্ছে ভিসাস বলা হয় রক্তকে। এরপর আমরা চলে আসি ব্লাড গ্রুপ বা রক্ত গ্রুপ। ব্লাড গ্রুপ কি তোমার হইতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মেইনলি হইতেছে এই টেবিলটা হচ্ছে তোমরা ফোকাস করবা রক্ত গ্রুপের জন্য। ব্লাড গ্রুপ হইতেছে আমাদের 4 ধরনের হতে পারে, এ বি আর ও। তো রক্ত ব্লাড গ্রুপের মধ্যে হইতেছে দুইটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে রক্তে কি অ্যান্টিজেন আছে আর কি অ্যান্টিবডি আছে। তো হচ্ছে যাদের ব্লাড গ্রুপ এ তাদের মধ্যে হইতেছে এ অ্যান্টিজেন থাকে আর অ্যান্টিবডি কি থাকে বি। স্বাভাবিকভাবে বি রক্ত গ্রুপ যাদের তাদের হইতেছে মেনলি অ্যান্টিজেনটা থাকে বি, তাই নাম হচ্ছে বি। আর এ বি ব্লাড গ্রুপ হইতেছে ওদের অ্যান্টিজেন এ বি দুইটাই থাকে, তাই ওদের ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর ও বি ব্লাড গ্রুপ যাতে তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই থাকে না, অ্যান্টিজেনটা কই থাকে, রেড ব্লাড সেলসে থাকে। এখন তোমাদের প্রশ্ন আসে যে যার ব্লাড গ্রুপ এ সে কাকে ব্লাড দিতে পারে বা কার থেকে ব্লাড নিতে পারে। যেমন আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে আমি কাদের থেকে, গ্রুপস টু উইচ ব্লাড ক্যান বি ডোনেট, আমি ব্লাড ডোনেশন কাদের করতে পারবো, এ আর এ বির ক্ষেত্রে। যাদের রক্তের গ্রুপ এ আর এ বি তাদেরই আমি খালি ব্লাড ডোনেশন করতে পারবো। আর কাদের থেকে আমি ব্লাড রিসিভ করতে পারবো, যাদের রক্ত গ্রুপ হচ্ছে এ আর ও। এটা নিয়ে বেসিক্যালি তোমাদের ডিসকাস করা হচ্ছে এইচএসসি লেভেলে। তো আপাতত জাস্ট এমসিকিউ বেসড আসবে, তোমরা এটা মেমোরাইজ করে ফেলো। ব্লাড গ্রুপ বি যাদের, তাদেরও হইতেছে বি এবং এ বি ওদের কাছে রক্ত ডোনেট করতে পারবে, আর রিসিভ করতে পারবে কার কাছে, যাদের ব্লাড গ্রুপ বি আর ও। মনে রাখবা যে যাদের ব্লাড গ্রুপ ও ওরা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, তাই যাদের ব্লাড গ্রুপ ও ওদের থেকে সবাই রক্ত রিসিভ করতে পারবে। আর যার ব্লাড গ্রুপ এ বি সে হচ্ছে সবার থেকে রক্ত রিসিভ করতে পারবে, তাদেরকে কি বলা হয়, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এই দুইটা জিনিস মনে রাখলে এই ছকটা অনেক ইজি হয়ে যাবে, যে এ বি ব্লাড গ্রুপ কাদেরকে ডোনেট করতে পারবে, যাদের ব্লাড গ্রুপ এ বি। আর সে কার থেকে রিসিভ করতে পারবে, সে হইতেছে গ্রুপস ফ্রম উইচ ব্লাড ক্যান বি রিসিভ, সবার থেকে রিসিভ করতে পারবে, তাই তাকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আর ব্লাড গ্রুপ ও কাদের ডোনেট করতে পারবে, সবাইকেই ডোনেট করতে পারবে। আর কার থেকে রিসিভ করতে পারবে, জাস্ট ও থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে আসি ব্লাড। ব্লাড তো সার্কুলেট হয় ব্লাড ভেসেলসের মাধ্যমে, বাট হচ্ছে ব্লাডটার মেইন সার্কুলেশনে তোমার মেইন অর্গানটা কি, সেটা হচ্ছে আমাদের হার্ট। হার্ট অনেক ইম্পর্টেন্ট, ভাইটাল, ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অর্গানস অফ দ্য বডি। তো হার্টটা হইতেছে কি, বেসিক্যালি এটা হচ্ছে একটা পাম্পিং অর্গান। হ্যাঁ, মেইনলি এটা মাস্কুলার অনেক, আর এখান থেকে হইতেছে রক্ত চারিদিকে পাম্প হয়। হার্টের মাধ্যমে হইতেছে তোমার বডির অর্ধেক রক্ত হইতেছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, আর বাকি অর্ধেক হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। হার্টের স্ট্রাকচার আছে, হার্টের স্ট্রাকচার আগে তোমার চিন্তা করতে হবে যে হার্টের আবরণে কি থাকে। হার্টের আবরণে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে হার্টের যে কোনো আবরণী টিস্যু, মোস্টলি বায়োলজিতে আবরণী টিস্যুগুলো হচ্ছে পেরি দিয়ে শুরু হয়, এটা মনে রাখবা। তো হার্টের আবরণ কি, পেরিকার্ডিয়াম। এরপর আসি আমরা স্ট্রাকচার অফ হার্ট, সবচেয়ে বাইরে থেকে যদি শুরু করি, সবার বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, দেন হচ্ছে মায়োকার্ডিয়াম যেটা হচ্ছে মাস্কুলার লেয়ার, আর এন্ডোকার্ডিয়াম, যেখানে হচ্ছে হার্টের সবগুলা বিভিন্ন যে ভাগ আছে সেগুলো হচ্ছে এন্ডোকার্ডিয়ামে আছে। তো হার্টের হচ্ছে এই 3টা লেয়ারই আছে। এখন আমরা দেখতে পাই যে হার্টের স্ট্রাকচার গুলো কিরকম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে মেনলি মাস্কুলার লেয়ার, আর এন্ডোকার্ডিয়ামের মধ্যে অনেকগুলো ভাগ, যেরকম হইতেছে মেনলি 4টা ভাগ আছে, ডান সাইডে 2টা আর বাম সাইডে 2টা। ডান সাইডে কি তোমার হচ্ছে ডান অলিন্দ, আর হইতেছে তোমার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আর লেফট সাইডে কি, এই যে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল। তো বেসিক্যালি কি হয়, তোমার হইতেছে দুই ধরনের সিস্টেম কাজ করে, ডান সাইডে এক ধরনের সিস্টেম আর বাম সাইডে এক ধরনের। ডান সাইডে হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত ব্লাডটা আছে, সে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ডান অলিন্দের মাধ্যমে এসে তোমার হইতেছে পালমোনারি আর্টারি হয়ে তোমার হচ্ছে লাংসে চলে যায়।
আর লাংসে যেহেতু শ্বসন হয়, লাংসে হইতেছে তোমার অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা ব্লাডটার সাথে লাংস হইতেছে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে তোমার হইতেছে আমরা শ্বসনের মাধ্যমে এক্সহেল করে ফেলি, হ্যাঁ, নিঃশ্বাস ফেলে দিই কার্বন ডাইঅক্সাইড। আর যে প্রশ্বাসটা নিই সের মাধ্যমে যে অক্সিজেনটা আসে সেটা হচ্ছে ব্লাডে মিশ্রিত হয়, ব্লাডে মিক্সড হয়ে সেই অক্সিজেনটা হইতেছে তোমার পালমোনারি ভেনের মাধ্যমে আসে, তারপর হচ্ছে তোমার বাম অলিন্দ হয়ে তারপর হইতেছে লেফট ভেন্ট্রিকেল হয়ে তোমার আলটিমেটলি তোমার হইতেছে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে হার্টের মেনলি কি কি আছে? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। রাইট সাইড হইতেছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত ব্লাড কাজ করে, আর লেফট সাইড হইতেছে অক্সিজেন মিশ্রিত ব্লাড কাজ করে। এখন আমরা চলে আসি যে ব্লাড ভেসেলস, আবার চলে আসি রক্তবাহিকাতে। রক্তবাহিকা ব্লাড ভেসেলস মেইনলি হইতেছে তোমার তিন ধরনেরই আছে, আর্টারি, ভেইন, আর হচ্ছে কৈশিক নালিকা বা ক্যাপিলারিস। আর্টারি হচ্ছে ধমনী, ভেইন, দেন ক্যাপিলারিস। আর্টারির মধ্যে হচ্ছে আর্টারি হইতেছে মেইন যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর আর্টারি হইতেছে কম্পারেটিভলি যে যা দেখতে পারি যে আর্টারি হচ্ছে অনেক মাস্কুলার একটা লেয়ার। ঠিক আছে, আর্টারি যেরকম দেখতে পারি যে এটার লেয়ার গুলো অনেক শক্ত, অনেক পুরুত্ব বেশি, বাট হচ্ছে ভেইন সেই পরিমাণে একটু তোমার ওয়াইড। ঠিক আছে, আর্টারির মধ্যে, আর্টারি বা ভেইন দুইটার মধ্যেই তিনটা লেয়ার থাকে, টিউনিকা এক্সটার্না, মিডিয়া আর ইন্টারনা। হার্টে যেরকম মিডল লেয়ার মায়োকার্ডিয়ামে মাসেল ছিল, আর্টারির ক্ষেত্রেও হইতেছে টিউনিকা মিডিয়াতে হইতেছে সব মাসেলস গুলো আছে, আর মাসেলস গুলো কি স্মুথ মাসেল। তাহলে আর্টারি কি করে? আমার অক্সিজেন ক্যারি করে, আর ভেইন হইতেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। সবকিছুতেই যেরকম এক্সেপশন আছে, আমাদের এই আর্টারি আর ভেইনের মধ্যে একটা এক্সেপশন আছে, যে একটু আগে আমরা দেখছি আমাদের বডির সব আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট হইতেছে হার্টের ক্ষেত্রে, যেহেতু হার্ট নিজে একটা স্পেশাল অর্গান, হার্টের ক্ষেত্রে আমাদের যে আর্টারিটা আছে পালমোনারি আর্টারি, সেটা আবার কি করে তোমার কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, আর পালমোনারি ভেইন যেটা সেটা হচ্ছে আমাদের অক্সিজেন ক্যারি করে। তাছাড়া সবসময় আর্টারি হইতেছে তোমার অক্সিজেন ক্যারি করবে, আর ভেইন হইতেছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করবে। এই ক্ষেত্রেই জাস্ট জিনিসটা উল্টা, যে পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতেছে, পালমোনারি ভেইন হইতেছে তোমার অক্সিজেন ক্যারি করতেছে। দেন হচ্ছে ক্যাপিলারিস। ক্যাপিলারিস হইতেছে তোমার যে সংযোগ স্থলটা থাকে তোমার আর্টারি আর ভেইনের মাঝখানে, ক্যাপিলারিস এর মাধ্যমেই হইতেছে তোমার সেলস এর মধ্যে বা কোষের মধ্যে হইতেছে আমাদের যে রক্তের যে উপাদানগুলো আছে এগুলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, সেলস এর মধ্যে ডেলিভারি কে দেয়? ক্যাপিলারিস। এখন আমরা চলে আসি যে তোমার ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা কি? এই যে আমার হার্ট যে ব্লাড পাম্প করতেছে, হ্যাঁ, সারাক্ষণ পাম্প করতেছে, তো এটার অবভিয়াসলি একটা প্রেশার ক্রিয়েট হয়, কারণ এতে জিনিসটা পাম্প করে দেওয়া হচ্ছে। এই প্রেশারটা কোথায় ফিল করা হয়? যে আমাদের যে ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলস এর ওয়াল গুলাতে একটা প্রেশার ক্রিয়েট হয়, কারণ হচ্ছে রক্ত অনেক ফোর্সে তোমার ডেলিভারি দেওয়া হয়। তো এই ব্লাড প্রেশারটা কি? প্রেশার অফ দ্য ব্লাড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ। আশা করি বুঝতে পারছি। তো ব্লাড প্রেশার দুই ধরনের, একটা হইতেছে তোমার যে কন্ট্রাকশন অফ দ্য হার্ট, যখন হার্টটা হচ্ছে চুপসায় যায় বা হয়তো কন্ট্রাক্ট করে, তখন হইতেছে এটাকে কি বলা হয়? সিস্টোল। স্বাভাবিকভাবে হার্টটা যখন কন্ট্রাক্ট করে তখন হইতেছে রক্তটা চারিদিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, তো এই প্রেশারটা বেশি, সিস্টোল। আর ডায়াস্টোল কি? যখন হার্টটা আবার হইতেছে এক্সপ্যান্ড করে বা রিল্যাক্স করে যায়। ঠিক আছে, তো কন্ট্রাকশন অফ দ্য হার্টটাকে কি বলা হয়? সিস্টোল। আর রিল্যাক্সেশন অফ দ্য, এই সময় হইতেছে তোমার ব্লাড প্রেশার সবচেয়ে বেশি থাকে যখন হচ্ছে হার্টটা কন্ট্রাক্ট করে, আর যখন হার্টটা রিল্যাক্স করে তখন ওইটাকে কি বলে? ডায়াস্টোল। স্বাভাবিকভাবে এই সময় হচ্ছে ব্লাড প্রেশার সবচেয়ে কম থাকবে, কারণ এই সময় হচ্ছে রিল্যাক্সেশন পিরিয়ড। ঠিক আছে, তো আইডিয়াল ব্লাড প্রেশার এটা মাপা হয় কিভাবে? তোমার হইতেছে 120/80 মিলিমিটার মার্কারি প্রেশার। ঠিক আছে, বা 120/80 মিলিলিটার, যেভাবে তোমাদের বইতে দেওয়া আছে এভাবেও পড়তে পারো। এটা হইতেছে আইডিয়াল স্ট্যান্ডার্ড। সিস্টোল 120 আর ডায়াস্টোল হচ্ছে 180। মেইনলি আমরা কনসার্ন থাকি যখন হচ্ছে হাই ব্লাড প্রেশার হয়, ঠিক আছে, তখন হইতেছে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। হাইপার টেনশন যেটা বলা হয়, এটা বাংলাদেশে খুবই কমন একটা কন্ডিশন। অনেকেরই বাবা মায়ের হাইপার টেনশন আছে। তো এই ক্ষেত্রে হইতেছে কি হয়, তোমার হইতেছে ব্লাড প্রেশার হচ্ছে অনেক বেড়ে যায়, তো হইতেছে আর্টারির উপর একটা প্রেশার ক্রিয়েট করে, ফলে হইতেছে দেখা যায় যে তোমার ঠিক মতো ব্লাড সার্কুলেশন হইতেছে না, তোমার বডিতে একটা টেনশন কাজ করে ফুল বডি সিস্টেমে। তো হাইপার টেনশনের ক্ষেত্রে তোমার ব্লাড প্রেশার কত থাকতে হয়? তোমার যে আমরা যে সিস্টোল পড়ছি, সিস্টোলটা যখন 140 মিলিমিটার মার্কারির বেশি হয়, আর ডায়াস্টোলটা যখন 90 মিলিমিটার মার্কারির বেশি হয়, তখন আমরা এটাকে কি বলি? যে তার ব্লাড প্রেশার হাই। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন্স গুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। যে
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেমব্রেন দ্যাট কভার্স দ্য হার্ট? হার্টকে কে কভার করে? হার্টকে কভার করা হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তোমরা কমেন্টসে চেষ্টা করো অ্যান্সার দেওয়ার, তাহলে তোমরা নিজেদের অবস্থা বুঝতে পারবা। হচ্ছে আ পার্সন উইথ ব্লাড গ্রুপ এ ক্যান রিসিভ ব্লাড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস? এ কার থেকে ব্লাড রিসিভ করতে পারে? আমরা জানি যে ইউনিভার্সাল ডোনারকে তোমার ও, ঠিক আছে, তাহলে ও তো নিশ্চয়ই থাকবে, এ বা সি এর যে কোনো একটা হবে। যেহেতু ব্লাড গ্রুপ এ, সে স্বভাবতই তোমার এ থেকে রিসিভ করতে পারবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, এ অ্যান্ড ও। তারপর একটা জিনিস তোমার ডিজিজেস অফ দ্য হার্টে আছে, যে তোমার বাত জ্বর যেটা আছে, রিউমেটিক ফিভার, এটা এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার কি, স্ট্রেপ্টোকক্কাস। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মেমোরাইজ করে ফেলো। আর কোন সায়েন্টিস্ট ব্লাড গ্রুপ আবিষ্কার করছে? ব্লাড গ্রুপ যেহেতু খুবই ভাইটাল একটা জিনিস, আমাদের ম্যাক্সিমাম রোগীরই ব্লাড গ্রুপ চেক করতে হয় কনস্ট্যান্টলি, তো এটার কোন বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম অবশ্যই আমাদের জানা উচিত। আর তোমার লিফের কোন পার্টটা হইতেছে সানলাইট ট্র্যাপ করে? তা লিফের মধ্যে যে রন্ধ্রগুলো আছে অবশ্যই সেটাই হচ্ছে সানলাইট ট্র্যাপ করবে, বা হচ্ছে যে স্টোমাটা আছে। আর প্লাজমা যে কালার সেটা হচ্ছে স্লাইটলি ইয়েলোইশ। চলে আসি আমরা নেক্সট চ্যাপ্টারে, যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই চ্যাপ্টারটাতে মেইনলি হইতেছে তোমার যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয় সেটাই আমরা ডিসকাস করি। প্ল্যান্টসে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু খালি শ্বসন, রেসপিরেশনের মাধ্যমে আমরা জানি যে আমরা এনভায়রনমেন্ট থেকে হইতেছে অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এনভায়রনমেন্টে ত্যাগ করে ফেলি। প্ল্যান্টসের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের জিনিস হয়, একটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন, যেটা আমাদেরও হয়, আর একটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এটা আমরা আগের ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো রেসপিরেশনে কি হয়, তারা হইতেছে তোমার এনভায়রনমেন্টের মধ্যে কি দিয়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, আর নিজেদের জন্য হচ্ছে অক্সিজেন রেখে দেয়। আবার ফটোসিনথেসিসের সময় কি করে, তারা হইতেছে এনভায়রনমেন্ট থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় আর হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দেয় হচ্ছে অক্সিজেন। ফটোসিনথেসিসের মাধ্যমে হচ্ছে তারা নিজেদের ফুড তৈরি করে, পুরো লিভিং ওয়ার্ল্ডের জন্য হচ্ছে ওরা ফুড তৈরি করে। আর রেসপিরেশনের মাধ্যমে হইতেছে তারা নিজেদের যে তৈরি খাবারটা আছে সেটা থেকে এনার্জি ডিরাইভ করে। আমরা চলে আসি মেইনলি হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আমাদের রেসপিরেটরি সিস্টেম যে পুরাটা আছে সেটার মেইন অর্গানটা কি? অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে, লাংস। তাছাড়াও আমাদের অনেক কিছু আছে। শুরু থেকে যদি আমরা যাই, যে নেজাল ক্যাভিটি, নাসারন্ধ্র আর নেজাল প্যাসেজের মাধ্যমে তোমার হইতেছে নাসা গহ্বর আর নাসা নেজাল ক্যাভিটির মাধ্যমেই তোমার হইতেছে আমরা বাইরে থেকে যে এয়ারটা আছে সেটা নেই। দেন হচ্ছে ফ্যারিংস, তারপর হইতেছে ল্যারিংস বা ষড়যন্ত্র, তারপর হচ্ছে শ্বাসনালী বা ট্র্যাকিয়া, ব্রনকাস, তারপর হচ্ছে আমাদের যে লাং, ফুসফুস। হ্যাঁ, আর সবার লাস্টে হচ্ছে একটা মাসেল ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, আমরা জানি যে তোমার হচ্ছে ফার্স্ট হইতেছে এয়ারটা আসলো, হ্যাঁ, তোমার ব্রনকাস পর্যন্ত হচ্ছে কন্ডাক্টিং জোন। এই পার্ট হইতেছে জাস্ট আমরা এনভায়রনমেন্ট থেকে বাতাস নিয়ে আসি অথবা বাতাস এনভায়রনমেন্টকে দিয়ে দিই। ঠিক আছে, ল্যারিংস, এই যে ল্যারিংস, ট্র্যাকিয়া, দেন হচ্ছে ব্রনকাস পর্যন্ত হচ্ছে আমরা বাতাস নেই। তারপর সবার লাস্টে লাংসের পার্টে গিয়ে থাকে কি আমাদের কিছু বায়ু থলি বা অ্যালভিওলাস থাকে। এই অ্যালভিওলাস হচ্ছে আমার মেইন কাজটা করে। অ্যালভিওলাস হচ্ছে এগুলা। তো আচ্ছা, এটা এই পার্টগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসের মাধ্যমে কি হয়? অ্যালভিওলাসের মাধ্যমে হইতেছে যে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জটা আছে সেটা হচ্ছে অ্যালভিওলাসের মাধ্যমে হয়। আমাদের সেলরা হচ্ছে ওদের কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসকে দেয়। অ্যালভিওলাস হচ্ছে এই কন্ডাক্টিং জোনের মাধ্যমে বাইরে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, ছড়ায় ফেলে। আর যে অক্সিজেনটা আমাদের জন্য খুবই প্রয়োজন, আমাদের খাদ্য থেকে যাতে আমরা এনার্জি পাই, ওই অক্সিজেনটা হইতেছে আসার পর অ্যালভিওলাস হচ্ছে ওই অক্সিজেনটা আমাদের সেলসের মধ্যে পাঠিয়ে দেয়। আর এই যে এই পার্টটা আছে এটাকে কি বলে? ডায়াফ্রাম বলে। এটা হচ্ছে একটা মাসকুলার অর্গান। তোমরা অনেকেই কোয়েশ্চেনগুলো আনসার দিয়েছো, তোমরা মিলিয়ে নিও অ্যান্সারগুলো। এখন আমরা আসি যে ব্রিদিং যে মেকানিজমটা আছে। আচ্ছা, এর আগে আমি আরেকটা জিনিস বলে নিই, যে তোমার ল্যারিংসের মধ্যে একটা ইম্পর্টেন্ট দুইটা ফ্ল্যাপস অফ মাসেল থাকে, যেটাকে কি বলা হয়? ভোকাল কর্ড। ভোকাল কর্ডের মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের যে কথা বলি, বিভিন্ন সাউন্ড মেক করি, এটা ইম্পর্টেন্ট, এটা মেইনলি পসিবল হয় এই ভোকাল কর্ডটার মাধ্যমে। তো আমরা জেনে রাখি ভোকাল কর্ডটা কোথায় থাকে? ল্যারিংসে থাকে। ঠিক আছে, এই যে আমরা যে শ্বাস নিচ্ছি, ব্রিদিং, ইনহেল করতেছি, প্রশ্বাস করতেছি, আর নিঃশ্বাস করতেছি, মানে হচ্ছে এক্সেল করতেছি। এইটার জন্য যে মেইন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রাম একটা মাসেল, যেটা দেখাইছি।
তো তোমার এই ভিউতে দেখো যে ডায়াফ্রামটা নর্মালি হইতেছে আমাদের যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন হইতেছে এরকম থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে লাঙ্গের আমাদের যে ফুসফুসে তখন হচ্ছে ভলিউমটা কম থাকে, ক্যাপাসিটি কম থাকে। তারপর যখন আমাদের অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয় তখন হইতেছে আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসে ডায়াফ্রামে, ডায়াফ্রাম হচ্ছে এরকম রিল্যাক্স অবস্থা থেকে শর্টান হয়ে পড়ে বা কন্ট্রাক্টেড হয়ে পড়ে, সংকুচিত হয়ে পড়ে। তখন হইতেছে কি আলটিমেটলি লাঙ্গের দেখছো আগে এতটুকু স্পেস ছিল, এখন হচ্ছে স্পেস আরো বেড়ে গেছে। তখন হচ্ছে আমরা এনাফ অক্সিজেন নিয়ে নিই। তারপর আবার হচ্ছে ডায়াফ্রাম যখন রিল্যাক্স হয় তখন হচ্ছে আমরা যে এক্সট্রা যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে আমরা ছেড়ে দিই, ঠিক আছে। এই যে আমাদের সব সেলের মধ্যেই যে গ্লুকোজটা থাকে আলটিমেটলি সেটাকে হচ্ছে অক্সিজেনের সাহায্যেই আমরা হচ্ছে এনার্জিতে কনভার্ট করি। এনার্জিতে কনভার্ট করার সময় দেখো এক্সট্রা কার্বন ডাই অক্সাইড থেকে যায়, সেই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে আমরা আবার নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ছেড়ে দিই। এই যে তোমার হচ্ছে লাংসের ভিতর যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলার যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখি এগুলো হচ্ছে বিভিন্ন থোকার মতো বায়ুথলি থাকে। এর মধ্যে হচ্ছে আমাদের সারা বডি থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত ব্লাডটা আসে অ্যালভিওলাসে। তারপর হচ্ছে অ্যালভিওলাসের চারপাশে এভাবে কৈশিক নালী বা ক্যাপিলারি থাকে। এই ক্যাপিলারি গুলো হচ্ছে তার কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসকে দিয়ে দেয়, অ্যালভিওলাস তারপর আবার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বায়ুতে দিয়ে দেয়। তারপর হইতেছে যে অক্সিজেনটা আসে অ্যালভিওলাসে সেটা হইতেছে এই কৈশিক নালিকার মাধ্যমে তোমার রক্তে ছড়িয়ে পড়ে, রক্তের মাধ্যমে প্রতিটা সেলে ছড়িয়ে পড়ে, বডির প্রতিটা সেল পর্যন্ত এই অক্সিজেনটা ছড়ায় যায়। তার ফলে হচ্ছে আমাদের সেলস গুলো জীবিত আছে আর আমরা জীবিত আছি। চলে আসি রেসপিরেটরি ডিজিজ কি কি হতে পারে। তোমাদের অনেকের হয়তো থাকতে পারে, তোমরা কমেন্ট করে জানো কার কার অ্যাজমার সমস্যা আছে। এটা খুবই কমন একটা সমস্যা। এটা মিললে একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটির সমস্যা। আমাদের ব্রঙ্কিয়াল মাসেলস যেগুলো আছে সেখানে যদি হাইপার সেন্সিটিভ থাকে তখনই হইতেছে অ্যাজমা দেখা যায়। তখন দেখা যায় যে বিভিন্ন ডাস্টের অ্যালার্জি অথবা কিছু খাবার দাবার যেরকম চিংড়ি মাছ বা গরু মাংসে খেলে অনেক বেশি কাশি হয়, অসুবিধা হয় রেসপিরেটরি সিস্টেমে। তো রেসপিরেটরি ডিজিজের মধ্যে আছে হচ্ছে অ্যাজমা, ব্রনকাইটিস বা ব্রনকাসের মধ্যে যদি কোনো ধরনের চেঞ্জেস হয়, ইনফ্লেমেশন হয়। তারপর অনেক কমন একটা রোগ নিউমোনিয়া। নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়াটা করে তার নাম তোমরা জেনে রাখবো অবশ্যই, নিউমোকক্কাস জানলেই হবে, বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াও বলা হয়। তারপর হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়ার নামটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে আমাদের টিউবারকুলোসিস বা যক্ষা রোগ করে। এটা খুবই কমন একটা রোগ। তাছাড়া লাং ক্যান্সার, লাং ক্যান্সার অনেক ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে স্মোকিং, তাই স্মোকিংকে এত ডিসকারেজ করা হয়। স্মোকিং এগুলোই গেল। তাছাড়া আমাদের এখন সবচেয়ে ফেমাস যে ডিজিজ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ক্ষেত্রে কোন ভাইরাসটা কাজ করে সেটা হচ্ছে 2019-এর করোনা ভাইরাসে সার্স কোভিড-2 আমাদের ছিল হচ্ছে যে ভাইরাসটা হচ্ছে আমাদের অ্যাটাক করেছিল। আর বর্তমানে যে করোনা হচ্ছে সেটার নাম হচ্ছে অমিক্রন। এই নামগুলো এক্সামে এসেও পড়তে পারে। এখন দেখো যে উইচ অফ দ্য ফলোইং কজেস টিউবারকুলোসিস, এগুলো অ্যান্সার তোমরা কমেন্ট বক্সেও দাও, আমিও ডিসকাস করি। উইচ অফ দ্য ফলোইং কজেস টিউবারকুলোসিস, যক্ষা রোগ হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়ার জন্য হয়, মাইকোব্যাকটেরিয়ামের জন্য। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাং শেপড ফ্ল্যাপ ওভার দ্য ল্যারিংস। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ল্যারিংসের উপর এপিগ্লটিস নামে একটা অর্গ্যান থাকে। হ্যাঁ, কারণ হইতেছে আমাদের ল্যারিংস আর যে ল্যারিংস আছে আর হইতেছে আমাদের যে ইসোফেগাস বা খাদ্যনালী দুইটা হচ্ছে পাশাপাশি। হ্যাঁ, ঠিক আছে, তাই হইতেছে যদি আমাদের খাবারটা যদি শ্বাস পথে চলে যায় তখন হইতেছে অনেক ধরনের সমস্যা, অনেকের হইতেছে খাবার সময় ভাত আটকায় যায়, চোকিং হয়। এটা মেনলি তখনই হয় যখন হচ্ছে এপিগ্লটিস ঠিক মতো কাজ করে না। এপিগ্লটিসটা হচ্ছে একটা পর্দা খাবার সময় যেটা হইতেছে ল্যারিংস এর উপর থাকে, তাই হচ্ছে মাউথ থেকে খাবারটা হচ্ছে ডিরেক্টলি খাদ্যনালীতে যেতে পারে। আবার যখন আমরা শ্বাস নেই তখন হইতেছে এই এপিগ্লটিসটা খোলা থাকে যাতে হচ্ছে ইজিলি শ্বাস নিয়ে আমরা হচ্ছে অ্যালভিওলাস পর্যন্ত বাতাস চলে যেতে পারে। তো এটার নাম কি এপিগ্লটিস, এপিগ্লটিস বা উপজিহ্বা বলা হয়। এখন চলে আসি যে এই সিকোয়েন্সটাও তোমরা পারবা। ফার্স্টে কি হবে, নেজাল ক্যাভিটি হবে, নেজাল ক্যাভিটি থেকে ফ্যারিংসে যাবে, ল্যারিংসে যাবে, ট্র্যাকিয়া, ব্রনকাস, দেন হচ্ছে অ্যালভিওলাইতে যাবে। তারপর হচ্ছে নিকোটিন, এটা হচ্ছে সিগারেটে যে নিকোটিন থাকে সেটা হচ্ছে কোন সিস্টেমকে মেনলি ড্যামেজ করে। এটা একটু ট্রিকি আছে, এটা মেনলি হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে, ঠিক আছে। এর জন্য হইতেছে আমাদের নিজেদের উপর কন্ট্রোল থাকে না বা যে সমস্যাগুলো হয়। আর হচ্ছে লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেমব্রেন
দ্যাট কভার্স দ্য লাংস। লাংসের আবরণ কি? আমি অলরেডি বলেছি যে কোনো আবরণী টিস্যু থাকলে সবার আগে কি হয়, তোমার হচ্ছে প্লিউরা বা পেরিকার্ডিয়াম এসব নাম হয়। তো লাংসের যে মেমব্রেন সেটা হচ্ছে প্লিউরা। তোমরা অনেকেই দেখছি যে কমেন্ট করতেছো অ্যান্সার্স গুলো, তো তোমরা মিলাই নিও। দেন হচ্ছে লাস্ট চ্যাপ্টার আজকে, সেটা হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া বা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেম বলতে কি বুঝি, যে যে সিস্টেম অলরেডি আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যেগুলো আমাদের বাকি থাকে সেগুলো হচ্ছে মল হিসেবে ত্যাগ হয়ে যায়। তাছাড়াও আমরা কি ইউরিনেশনের মাধ্যমে এক্সক্রিট করি, হ্যাঁ। তাছাড়া আমাদের বডিতে আমরা যখন ঘামাই সোয়েট করি তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিটেড হয়ে যায় বডি থেকে। তো মেইন এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে আমাদের যে আমরা যে মূত্রের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে যেটা এক্সক্রিশন করি। যাই আমাদের মেইন যে এক্সক্রেটরি অর্গান সেটা আমরা অনেকেই জানি যে বৃক্ক বা কিডনি হইতেছে আমাদের মেইন এক্সক্রেটরি অর্গান, আর এটা হচ্ছে আমাদের এক্সক্রেটরি সিস্টেম, ঠিক আছে। কিডনি কোথায় থাকে? আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে। দেন হইতেছে এটা হইতেছে আমাদের যে ভার্টিব্রাল কলামটা আছে, মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে। তাই হইতেছে একটা কিডনি নষ্ট হয়ে গেলেও অনেকে মানুষ সার্ভাইভ করতে পারে যেহেতু তার দুইটা কিডনি আছে। দেন এটা হইতেছে লোয়ার পার্ট, আচ্ছা বৃক্ষ পাঁজরের লোয়ার পার্টে থাকে। কিডনির যেটা শেপটা সেটা হচ্ছে কিডনির আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স থাকে আর ভিতরটা হচ্ছে কনকেভ থাকে। আচ্ছা চলে আসি আমরা, তোমার হচ্ছে কিডনি সিস্টেমে কি কি আছে। তোমার হইতেছে রেনাল আর্টারি আর রেনাল ভেইন আছে। রেনাল আর্টারির মাধ্যমে হইতেছে ব্লাড আসে কিডনিতে, কিডনিতে আসার পর কিডনি থেকে হচ্ছে রক্তটা ফিল্টার্ড আউট হয়ে যায়। রক্তের যে জিনিসগুলো রক্তের প্রয়োজন না বা রক্তের জন্য হার্মফুল সেগুলো হচ্ছে কিডনিকে দিয়ে ফ্রেশ রক্ত রেনাল ভেইনের মাধ্যমে চলে যায় ফিল্টার্ড হয়ে, ফিল্টার যেভাবে কাজ করে। তো কিডনি থেকে আলটিমেটলি এটা হচ্ছে ইউরেটার হয়ে তোমার হইতেছে ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলিতে যায়, সেখান থেকে আলটিমেটলি ইউরেথ্রার মাধ্যমে ইউরিনেশন হয়। আচ্ছা আমাদের কিডনির মধ্যে এই ছবিতে যেরকম দেখতে পারতেছো যে আউটারে যে লেয়ারটা থাকে কিডনির যে কভার সেটাকে কি বলা হয়? ক্যাপসুল বলা হয়। ক্যাপসুলের ভিতর কিডনির দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডিউলা। কর্টেক্স আর মেডুলা থাকে, তার মধ্যে তোমার হইতেছে কিডনির যে বেসিক যে ফাংশনটা থাকে, যে প্রতিটা টিস্যুর মধ্যে যেরকম একটা বেসিক সেল থাকে, কিডনির সেলের নাম কি? নেফ্রন। হ্যাঁ, এটা হচ্ছে কিডনির ফাংশনাল আর স্ট্রাকচারাল ইউনিট। প্রতিটা কিডনিতে 1 থেকে 1.2 মিলিয়ন নেফ্রন থাকে। তো আমাদের হোল বডিতে কত? 2 থেকে 2.4 মিলিয়ন নেফ্রন থাকে। এটা এমসিকিউতে ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে যে দুইটা কিডনিতে টোটাল কত নেফ্রন থাকে। তো নেফ্রন গুলা কি? নেফ্রনের হইতেছে দুইটা পার্ট। এই যে আমার কিডনির মধ্যে তোমার হইতেছে কর্টেক্স থেকে মেডুলা পর্যন্ত গিয়ে তোমার প্রতিটা নেফ্রন থাকে। নেফ্রনের আবার দুইটা পার্ট থাকে, একটা হইতেছে তোমার রেনাল কর্পাসেল আর একটা হইতেছে রেনাল টিউবিউল। রেনাল কর্পাসের মধ্যে আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরিউলাস। এখানে আমরা যে রেড পার্টটা দেখতেছি সেটাই হইতেছে আমাদের গ্লোমেরুলাস, আর এটা চারপাশে হইতেছে বোমেন্স ক্যাপসুল থাকে। তো গ্লোমেরুলাসে কি হয়? কিডনির মেইন কাজ কি? রক্ত ফিল্টার করা। তো গ্লোমেরুলাসে মেইনলি রক্তের ফিল্ট্রেশনই হয়। আমরা যেটা পড়েছি রেনাল আর্টারির মাধ্যমে হইতেছে রক্ত আসে। গ্লোমেরুলাস একটা হইতেছে কৈশিক নালিকা বা ক্যাপিলারি। গ্লোমেরুলাস হইতেছে, আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে যে আমাদের এক্সামে কি কোনো ডায়াগ্রাম থাকবে নাকি। না, ডায়াগ্রামেটিক ছবি হইতেছে এক্সামে ইউজুয়ালি থাকে না তোমার অ্যাডমিশন পরীক্ষাগুলোতে। মানে বেসিক্যালি হচ্ছে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন্স থাকে। দু একটা ডায়াগ্রামের ছবি থাকতে পারে বায়োলজিতে, যেহেতু হচ্ছে বায়োলজি অনেকটা তোমার ছবি দেখে পড়ার জিনিস, বা হচ্ছে চান্স কম। তো ওদের মেইনলি হইতেছে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্সই থাকবে যেগুলোতে কোনো ছবি থাকবে না। তারপরও যখন হইতেছে আমরা বিভিন্ন অর্গানের কিডনি বা নেফ্রন পড়বো তখন হইতেছে আমরা ছবিগুলো দেখে নিব, কারণ ছবি দেখলে হচ্ছে অনেকগুলো পড়ার সময় আমরা ছবি দেখে নিব, কারণ হচ্ছে ছবি দেখলে অনেকগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারি। মেনলি এগুলো হচ্ছে ভিজুয়ালাইজ করে পড়ার জিনিসপত্র, তো তাই তো হইতেছে ছবি মেনলি তোমাদের কোয়েশ্চেন্সে থাকবে না। আচ্ছা তাহলে রেনাল আর্টারির মাধ্যমে হইতেছে তোমার ব্লাডটা হইতেছে তোমার এই নেফ্রনে আসে, কিডনিতে এসে নেফ্রনে যায়। নেফ্রনের গ্লোমেরুলাসে হইতেছে তোমার ব্লাডটা হইতেছে আসে, সেখান থেকে হইতেছে তোমার রেনাল যে টিউবিউলসটা আছে, রেনাল টিউবিউলের মাধ্যমে পুরা এতটুকু ট্রাভেল করে। এই পার্টে হইতেছে তোমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যে গ্লুকোজ, মিনারেল সলস, এগুলো হইতেছে তোমার আলটিমেটলি তোমার হইতেছে আইদার অ্যাবজর্বড হয় বা হইতেছে সিক্রেটেড হয়ে যায়, ঠিক আছে।
তো তোমার যেসব জিনিসপত্র তোমার এক্সেস আছে বডির, যেগুলো ফিল্ট্রেশন করা লাগবে মেইনলি, সেসব জিনিস হইতেছে তোমার ফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি তোমার এই পার্টে হইতেছে ওই জিনিসগুলোই থাকবে, যেগুলো হচ্ছে আমাদের বডিতে রেচন যোগ্য, হ্যাঁ, এক্সক্রিটরি সাবস্টেন্সেস। তোমার কি কি এক্সক্রিটরি সাবস্টেন্স, যেরকম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, এরকম অনেক কিছু আছে, এগুলো হচ্ছে সব আলটিমেটলি যাবে। আর যে সাবস্টেন্সেস গুলো ভালো, যেগুলো আমাদের বডির প্রয়োজন, যেগুলো ফিল্টার করে বের করে দিতে হবে না, সেগুলো হচ্ছে তোমার রেনাল ভেইনের মাধ্যমে আলটিমেটলি তোমার ব্লাডে চলে যাবে, পিউরিফাইড হয়ে ব্লাডে চলে যাবে। হুম। এখন হচ্ছে কিডনি কি রোগ হইতে, কিডনি ফেল, অনেক সময় তোমার হচ্ছে কিডনি ফেলিয়ার হয়। কিডনি ফেলিয়ার হইলে তোমার হইতেছে কিডনিটাকে বাঁচিয়ে রাখার জন্য রেগুলার ডায়ালাইসিস করতে হয়। আর যদি তোমার ডায়ালাইসিস করেও কিডনিটাকে বাঁচিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে হইতেছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। যদিও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা অনেক টাফ একটা প্রসিডিউর, কারণ হইতেছে তোমার টিস্যু ম্যাচিং করতে হয়, না না হইতেছে বিভিন্ন ধরনের রিয়াকশন করে, তাই হইতেছে তোমার হইতেছে কিডনি লাস্ট রিসোর্ট বা লাস্ট যে অপশনটা, সেটা হচ্ছে তোমার কিডনি যদি একেবারেই কাজ না করে, তখন হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করা। কেন ট্রান্সপ্ল্যান্ট করতে হয়? কারণ কিডনি হচ্ছে আমাদের শরীরে অনেক ভাইটাল একটা জিনিস, কিডনির মাধ্যমেই হইতেছে আমাদের রক্তটা যে ক্লিন থাকে, সেটা হচ্ছে কিডনির মাধ্যমে। তাই হইতেছে কিডনি ফেলিয়ার অনেক ইম্পর্টেন্ট আর ভয়ঙ্কর একটা রোগ। হুম। দেখা যায় যে কিডনি ফেলিয়ার হলে আমরা হচ্ছে ডায়ালাইসিস করি, অনেকেরই থাকতে পারে যে বাসার বয়স্ক কেউ ডায়ালাইসিস করতে হয় তার। ডায়ালাইসিস বেসিক্যালি কি, তোমার হচ্ছে তোমার যেহেতু কিডনি ঠিক মতো কাজ করতেছে না, তোমার বাইরের একটা মেশিনের মাধ্যমে আমাদের ব্লাডটা হচ্ছে ফিল্টার করা হয়। তো ডায়ালাইসিসের ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে যে কোনো একটা আর্টারি, ধমনির থেকে ব্লাড নেই, ইউজুয়ালি হাতের ধমনী থেকে ব্লাড নিয়ে ব্লাডটা হইতেছে একটা মেশিন বা হইতেছে একটা বক্সে, ডায়ালাইসিস যে মেশিনটা, মেশিনটার মধ্যে ব্লাডটা দেওয়া হয়। সেই মেশিনে আবার কি থাকে, তোমার সেমি পারমেবল মেমব্রেন থাকে। আমাদের সেলে যেরকম সেমি পারমেবল মেমব্রেন, এই ভেসেলসও সেমি পারমেবল মেমব্রেন থাকে। তাই অসমোসিসের মাধ্যমে তোমার হচ্ছে কিডনি যে কাজটা করে, ডায়ালাইসিস মেশিন সেই কাজটাই করে। তোমার হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলো হইতেছে তোমার ডায়ালাইসিস ফ্লুইডগুলো নিয়ে নেয়, অপ্রয়োজনীয় জিনিসগুলো একটা জায়গায় নিয়ে নেয়। আর রক্তটা আলটিমেটলি কি হয়ে যায়, তখন ফিল্টার্ড হয়ে যায়। রক্তে যে জিনিসগুলো বের করা দরকার ছিল, রেচন করার দরকার ছিল, সেই জিনিসগুলো ডায়ালাইসিস ফ্লুইডের মাধ্যমে আর সেমি পারমেবল মেমব্রেনের মাধ্যমে বা সিলেক্টিভলি পারমেবল মেমব্রেনের মাধ্যমে আমাদের শরীর থেকে, ব্লাড থেকে ত্যাগ করা হয়। তারপর ব্লাডটা হইতেছে আবার বডিতে ফেরানো হয়। দেখো যে ডায়ালাইসিস মেশিনে যখন হচ্ছে আমরা ব্লাডটা নিব, তখন হইতেছে আর্টারি থেকে ব্লাড নিব, কারণ হচ্ছে আর্টারিতে ব্লাড প্রেশার বেশি থাকে। তারপর হইতেছে আমরা ব্লাডটা ফেরত দিব কোথায়, ভেনে দিব। ঠিক আছে, কারণ ভেনে যেহেতু ব্লাড প্রেশার কম, তো সেখানে হইতেছে রক্ত, বাইরের থেকে রক্ত দেওয়াটা ইজিয়ার হবে। এভাবে কিডনি যে কাজটা করতো, সেই কাজটা রেগুলার ডায়ালাইসিস মেশিন দিয়ে আমরা করে থাকি। আসলে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, যে উইচ অফ দ্য ফলোইং গিভস ইউরিন ইটস পেল ইয়েলো কালার। ইউরিনের কালারটা যেটা আছে, সেটা হচ্ছে মেনলি ইউরোক্রোম পিগমেন্ট আছে, সেই পিগমেন্টের জন্য ইউরিন হচ্ছে ইয়েলোইশ কালার। উইচ পার্ট মেক্স আপ দ্য ম্যালপিজিয়ান বডি অফ দ্য কিডনি। আচ্ছা, ম্যালপিজিয়ান বডি কি? ম্যালপিজিয়ান বডি হইতেছে আমাদের যে নেফ্রন আছে, নেফ্রনের ফার্স্ট পার্টটাকে ম্যালপিজিয়ান বডিও বলে। এটা কি তোমার হইতেছে, ফার্স্ট পার্টে কি আছে, তোমার গ্লোমেরিউলাস আর হইতেছে তোমার বোমেন্স ক্যাপসুল, এই দুইটা মিলে কি তৈরি করে তাহলে তোমার ম্যালপিজিয়ান বডি। তারপর হচ্ছে উইচ পার্ট অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম ইজ ফ্লুইড ফিল্টার্ড। কোথার মধ্যে হইতেছে আমাদের যে রক্তে যে ফিল্ট্রেশনটা হয়, তাহলে এটা কি হবে, দেখো তোমার অপশনগুলো, মেডিউলা, পেলভিস, ইউরেটার নাকি গ্লোমেরুলাস। অবশ্যই এটা হবে হচ্ছে নেফ্রনে বা হইতেছে গ্লোমেরুলাসে। হোয়াট ইজ দ্য ফোল্ড ইন দ্য কনকেভ পার্ট অফ দ্য কিডনি কল্ড। আচ্ছা, কিডনির যে ভিতরে পার্টটা আছে, কনকেভ যে পার্টটা, এই পার্টটাকে হচ্ছে আমরা বলি হাইলাম। এই পার্টটার নাম হচ্ছে কিডনির হাইলাম। হাইলাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে হাইলামে কি কি এন্টার করে, কি কি হাইলামের মাধ্যমে, হাইলাম হচ্ছে কিডনির গেট, তো এই গেটের মাধ্যমে কি কি প্রবেশ করে আর কি কি বের হয়। স্বাভাবিকভাবে তোমরা কি বলো, রেনাল আর্টারি প্রবেশ করবে নাকি রেনাল ভেইন প্রবেশ করবে? তো কমেন্টসে জানাও। মেইনলি হইতেছে হাইলামের মাধ্যমে হইতেছে রেনাল আর্টারি প্রবেশ করে, আর বের হয় কি, ফিল্টার্ড হয়ে রেনাল ভেইনটা হইতেছে হাইলাম থেকে বের হয়। তাছাড়াও ইউরেটারও হাইলাম থেকে বের হয়, ইউরেটারের মাধ্যমে খাবার যে এক্সক্রিশনটা আছে, সেটা হচ্ছে মূত্রথলিতে গিয়ে স্টোরড হয়। তো হাইলাম থেকে কি এন্টার করে, রেনাল আর্টারি। আর হাইলাম থেকে কি এক্সিট করে, রেনাল ভেইন আর হচ্ছে ইউরেটার। আজকের ক্লাসে এইটুকুই ছিল। এই চ্যাপ্টারগুলো কিন্তু বেসিক্যালি কনসেপ্ট বেস, যে আমাদের
কিভাবে হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম কাজ করে, কিভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে। তাই এই চ্যাপ্টারগুলো তোমার হইতেছে একটু রিডিং দিতে হবে ভালো করে, আর হইতেছে কনসেপ্টসগুলো ছবি দেখে বোঝার চেষ্টা করতে হবে। আর এই চ্যাপ্টারে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের একদম মুখস্থ করতেই হবে, সেগুলো আমি ডিসকাস করার চেষ্টা করেছি এই ক্লাসে। আশা করি ক্লাসটা তোমাদের হেল্প করেছে। আমাদের পার্ট 3 ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।